এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সেই সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় ওঠা তো মুখের কথা নয়। আমরা ছোটবেলায় যখন বই পড়তাম তখন সেটা রূপকথার গল্পের মতোই মনে হতো। এভারেস্ট জয় করতে গিয়ে কত আরোহী না মৃত্যুবরণ করেন। প্রিয় দর্শক, গত 19শে মে চট্টগ্রামের ছেলে বাবর আলী ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেছে। আজকে রূপকথার রাতের পুরো আয়োজন জুড়ে শুনবো সেই দুঃসাহসিক অভিযানের গল্প, শুনবো সেই চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়াবার গল্প। আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য এবং আমার সঙ্গে আছেন ডক্টর ও পর্বতারোহী বাবর আলী এবং সেই সঙ্গে আছেন লেখক এবং পর্বতারোহী ফরহান জামান। অনেক অনেক স্বাগত রূপকথার রাতে। কেমন আছেন? ভালো, ধন্যবাদ। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। এনটিভিকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, আমি এই ফাঁকে দর্শকদেরকে বলতে চাই, প্রিয় দর্শক, আমি জানি আপনারা আছেন আমাদের সাথে, আপনারা কিন্তু আমাদের সাথে ফোনের মাধ্যমে কানেক্টেড হতে ভুলবেন না। স্ক্রলে আমাদের ফোন নাম্বার যাচ্ছে। এভারেস্ট জয় সংক্রান্ত যে কোনো কিছু জানতে, আপনাদের অনুভূতি কেমন, এই যে আমাদের একজন বাংলাদেশি এভারেস্ট জয় করে এলো, সেটা বলতেও কিন্তু আমাদের সঙ্গে ফোনের মাধ্যমে কানেক্টেড হতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। আমি একটু বাবর ভাইকে দিয়ে শুরু করতে চাই যে কেমন লাগছে নতুন এই জীবনটা, মানুষের ভালোবাসা কেমন এনজয় করছেন? আমি খানিকটা একটু মুশকিলেও পড়েছি, আমি বলবো আর কি। আমি এই ধরনের অ্যাটেনশনে অভ্যস্ত নই আর কি। তো এটা খানিকটা মুশকিলে ফেলেছি। তবে এটাও নিঃসন্দেহে আমি বলতে চাই আর কি, যে আসলে লোকে ভালোবাসে বলেই বা লোকে কানেক্টেড ফিল করছে বলেই হয়তো লোকে আগ্রহ নিয়ে আসছে, কথা বলতে চাইছে বা ছবি তোলা হচ্ছে। তো একটু আমি যেহেতু এমনিতে আমি লোকজনের সাথে খুব মিশতে পছন্দ করি, কিন্তু এটা একটু খানিকটা হলেও মুশকিলে ফেলেছে আর কি, এটুকু বলবো। আচ্ছা, আমি একটু ফরহান ভাইয়ের কাছে প্রথমে শুনতে চাই যে ফরহান মানেটা কি? মানে ফারহান শব্দটার সাথে আমরা অনেক বেশি পরিচিত, কোয়াইট ডিফারেন্ট, এবং আমি প্রথমবার শুনলাম যে কারো নাম ফরহান। ফরহান মানে উজ্জ্বল, উজ্জ্বল, যে আরবি নেম, আরবির অর্থ উজ্জ্বল। ওকে, সো আমার আব্বা ফারহান যেহেতু কমন, একটু ডিফারেন্ট করে ফরহান রেখেছেন। ওকে। আপনি নিজেও একজন পর্বতারোহী এবং লেখক, তো আমি একটু প্রথমেই জেনে নিতে চাই বাবুর ভাইয়ের সাথে আপনার বন্ধুত্বের গল্পটা, পরিচয় কবে থেকে? আমাদের পরিচয় হচ্ছে 2014 সালের শুরুতে। আমরা একবার সাকা হাফং, যেটা বাংলাদেশের আনঅফিসিয়াল সর্বোচ্চ পর্বত পাহাড়, সেই সাকা হাফং একটা ইভেন্ট ছিল আমাদের, ওইটাতেই মূলত বাবুর সাথে পরিচয়। তারপর হচ্ছে আমাদের যেটা ভার্টিক্যাল ড্রিমার্স ক্লাবের নাম ইতিমধ্যে শুনেছেন, সেই ক্লাবের শুরুতে যে ইভেন্টটার, যেইখানে আমাদের এক্সপিডিশনটা থেকে আমাদের পরিচয়টা হয়েছিল, সেটাতে আমরা একসাথে ছিলাম। যখন আমরা নেপালে যাই, তখন যখন নেপাল হিমালয়ে আমরা অভিযান করি, তখন আমি আর বাবুর একসাথে করি। আর লাস্ট যেটা বাবুর এভারেস্ট যাওয়ার আগে যেটা ছিল, ওইটাও বাবুর সাথে আমার একই সাথে। আমরা চিটংয়ের একসাথে, প্লাস হচ্ছে সব কিছু, ট্রেকিং বলেন, সাদা পাহাড়ে যাওয়া, সবুজ পাহাড়ে যাওয়া, ক্লিন আপ করা, ওয়ার্কশপ করা, সব কিছু একসাথে। অনেক অনেক অ্যাডভেঞ্চার করেছেন আপনারা দুজন একসাথে। চেষ্টা করেছি। আচ্ছা, আপনি তো প্রথম থেকেও তার মানে ওনার অ্যাডভেঞ্চার সম্পর্কে জানতেন। আপনি ঠিক কোন মুহূর্তে জানলেন যে এভারেস্ট উনি জয় করে ফেলেছেন? আমি ফার্স্ট ওয়ান মেবি আমি জেনেছি। ফ্যামিলি মেম্বারসদের আগেই আপনি জেনেছেন? জি, আমি জেনেছি। আমি জেনে যেটা করেছি, এটা হচ্ছে সবাইকে জানানোর আগে ওর আম্মু মাকে জানিয়েছি, কারণ ওনার ওই সবচেয়ে বেশি টেন্সটা আপনারা জানেন, মারাই থাকে সবচেয়ে। সো আমি নেপালের যে ওর এক্সপিডিশন অপারেটরের সাথে আমার যোগাযোগ থাকতো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং হচ্ছে বেস ক্যাম্প ম্যানেজার, দুইজনের সাথে আমার যোগাযোগ ছিল। তো দুই দিক থেকে আমি একসাথে কনফার্মেশন পেলাম যে হি স্টুড ইন দ্য টপ। তো এটা যখন পেলাম, প্রাউড মুভমেন্ট ফর ইউর কান্ট্রি, তখন আমি ফার্স্টে যেটা করলাম, এটা হচ্ছে ওর মাকে জানালাম, তারপর হচ্ছে আমি মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে জানালাম। আচ্ছা, তারপরে সবাই গর্বিত হলো। আচ্ছা, আপনি প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল হেডার অর্জন করেছেন, ইনফরমেশন ঠিক আছে? আমি একটু ডাবল হেডার নিয়ে ডিটেইলটা শুনতে চাই, দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন আমাদেরকে। ওকে, ডাবল হেডার যদি আমি বলি, এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এভারেস্ট এবং লোৎসে, তো এই দুটার অলমোস্ট হচ্ছে রুট অনেকটাই একই। বেস ক্যাম্প থেকে অলমোস্ট ক্যাম্প 3 পর্যন্ত রুট অলমোস্ট একই, দুটোর ক্যাম্প 4 আলাদা। আর যেহেতু মোটামুটি একটা সাউথ কল বলে একটা জায়গা আছে নেপালে, কল মানে হচ্ছে দুটো, আমি যদি একটু সংক্ষেপে সহজ করে বলি, কল মানে হচ্ছে দুটা পর্বতের মাঝখানের মানে গিরিশিরা যে আছে, ওটার সবচেয়ে নিচু জায়গা কল। তো ওই কল থেকে দুটা পর্বতের দুদিকে যাওয়া যায়, এভারেস্ট এবং লোৎসে।
তো লোৎসে যদিও ওই কল থেকে ক্লাইম্ব হয় না, আর একটু পিছিয়ে আসতে হয় এভারেস্টের ক্যাম্প 4 থেকে, আর একটু 2 ঘন্টা পিছিয়ে 2-2.5 ঘন্টা পিছিয়ে এসে তারপরে ক্লাইম্ব করতে হয়। তো এই ক্ষেত্রে দুটা মাউন্টেনকে বলা হচ্ছে এভারেস্ট এবং লোৎসে একসাথে করাকে আসলে ডাবল হেডার বলা হচ্ছে। আচ্ছা, আমরা এই অ্যাডভেঞ্চারের গল্প আরও শুনবো, একজন দর্শক ওয়েট করছেন, আমরা তার কলটি নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, ভীষণভাবে দুঃখিত প্রিয় দর্শক, লাইনটি কেটে গেছে। আপনি কষ্ট করে আরেকটিবার চেষ্টা করুন, আমরা অবশ্যই আপনার সাথে কথা বলবো। আমরা ডাবল হেডার নিয়ে শুনছিলাম, তো ফরহান ভাইয়ের কাছে আমি একটু জানতে চাই যে যেহেতু পার্বত্য এলাকা, তো সেখান থেকেই আগে আরও 5 জন জয়, মানে আগে যে আরও 5 জন জয় করেছে, পার্বত্য এলাকা থেকেই আসাটা স্বাভাবিক নয় কেন? মানে ষষ্ঠ যিনি বাংলাদেশি এভারেস্ট জয় করলেন, তো চট্টগ্রাম থেকে পরে আসলো কেন? আমরা জানি এইসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বেসিক্যালি সবচেয়ে ফার্স্ট কাজটা হয় রাজধানী থেকে। রাজধানী থেকে, তাছাড়া হচ্ছে সো রাজধানী কেন্দ্রিকই সব কিছু। আমরা দেখেন এখন আমরা একটা চিটংয়ের 2 জন, কিন্তু আমরা ইন্টারভিউ দিতে বা বিভিন্ন কাজে অনুষ্ঠানের জন্য ঢাকাতেই এসেছি। সো এইভাবে হচ্ছে সব কিছু আলটিমেটলি ঢাকা কেন্দ্রিক, এটা ডিসেন্ট্রালাইজড হওয়া দরকার। 2014 সালে যখন আমরা আলীর গুহাতে আমরা প্রথম একটা অ্যাডভেঞ্চারে আমাদের একটা ক্লাব গঠনের কথা। আচ্ছা ফরহান ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি, আমি একটু ডিটেইলে শুনতে চাই, সেই জন্য একটা কল নিয়ে তারপরে এই টপিকটাতে কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম লাবণ্য আপু, আমি ময়মনসিংহ সিটি থেকে সাইফুল আলম পান্নু। পান্নু ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আছি, ভালো আছি। সো গ্রেটিটিউড টু অল অফ ইউ। থ্যাংক ইউ। মিস্টার বাবর আলী সাহেব, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। যে আপনি তো একদম মাফ করে দিয়েছেন, আরো অনুষ্ঠান আপনার দেখেছি, আমি অনেক কিছু জেনেছি। আপনার সঙ্গে আমাদের লেখক ভাই আছেন, ফরহান ভাই। ফরহান ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আপনাদের শুভেচ্ছা জানানোর জন্য ফোন করেছি, আপনারা বলুন, আমরা শুনতে থাকি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় পান্নু ভাই আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। আশা করছি শেষ পর্যন্ত এই অ্যাডভেঞ্চারের গল্প শুনতে আমাদের সাথেই থাকবেন। আমরা যে টপিকটা নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে একটু ডিসেন্ট্রালাইজেশন প্রয়োজন। হ্যাঁ, আমরা 2014 সালে আলী কদমের আলীর গুহার নাম অনেকেই শুনেছেন। আলী গুহা একটা ট্যুরিস্ট স্পট, ওইখানে অনেকগুলো ট্যুরিস্ট যায়, যেখানে হচ্ছে ইজি অ্যাক্সেসিবিলিটির কারণে ওইখানে হচ্ছে যে খাওয়ার পর যেটা বিরিয়ানি প্যাকেট বা চিপসের প্যাকেট ফেলে দিয়ে চলে আসে। সো এটা প্রথম বাবরের নজরে আসে যে এটা এই ধরনের ফেলে চলে আসে, আমরা গিয়ে তো গুহাতে এক রাত থেকেও আসতে পারি, সাথে ক্লিন আপ করে দিয়ে আসতে পারি, পরিষ্কার করা যেটা। সো আমরা 2টা গুহা আছে বেসিক্যালি, একটা গুহাতে ক্রল করে ঢুকতে হয়। সো আমরা দ্বিতীয় গুহাটা, প্রথমে গুহাটা পরিষ্কার করলাম সব কিছু, তারপর হচ্ছে দ্বিতীয় গুহাটাতে আমরা রাতটা কাটাই। সেই রাতে আমরা যে বসে আড্ডা মারছিলাম রাতের বেলা, তখন হচ্ছে আমাদের মধ্যে কথায় কথায় একটা আক্ষেপ সবারই দেখা গেল, ভিতরে একটা চাপা ক্ষোভ আছে, যদি আমরা আগের থেকে তেমন একটা পরিচিত ছিলাম না। কথা বলতে বলতে রাত যত বাড়তে থাকলো, নিজেদের অ্যাডভেঞ্চারের কথা বলছি, এখান থেকে আসলো যে আমরা আসলে বেসিক্যালি চিটংয়ের ছেলে, সবার হাতে করি বা বাবর যেটাকে বলে পায়ে ঘড়ি, ওর সূত্রে আমরা জানতেছি এখনটা পায়ে ঘড়ি। সো পায়ে ঘড়ি যখন হচ্ছে, এটা পার্বত্য চট্টগ্রামে হচ্ছে, কিন্তু আমরা চিটংয়ের ছেলে হয়ে আমরা না পারছি। কোনো সাদা পাহাড়ে অভিযান হয় নাই চিটং থেকে, যে জায়গায় বাংলাদেশ থেকে 5 জন হয়ে গেছে। কিন্তু আমি 2014 সালের কথা বলছি। লাস্ট সজল ভাই যিনি এভারেস্ট হয়েছেন, তিনি 2013 সালে, তার মানে আমরা 14 সালের কথা বলছি। তখন পর্যন্ত কিছু হয়নি, চট্টগ্রাম থেকে একটা এক্সপিডিশন হয়নি হিমালয়ে। হোয়াই নট? তখন আমরা বুঝতে পারলাম যে আমরা ফাইন্ড আউট, প্রথমে তো প্রবলেম বের করলাম, এরপর সলিউশন হচ্ছে যে এখানে আমাদের কোনো প্ল্যাটফর্ম নেই, কমন প্ল্যাটফর্ম নেই যেখান থেকে আমরা একসাথে কোনো প্ল্যান করতে পারবো। সো আমাদের আলটিমেটলি কী করতে হয়, যখন কোনো কিছুর দরকার হয় তখন আমাদের ঢাকার কাউকে জিজ্ঞেস করতে হয়। আমাদের কোনো একটা অভিযান বা কিছু একটা প্ল্যান করব, ঢাকার কাউকে ফোন করতে হয়। এখন আমরা চিন্তা করলাম আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, আমরা তো অ্যাডভেঞ্চার করছি, পরবর্তী প্রজন্মের জন্য কি? তাহলে পরবর্তী প্রজন্মের জন্য হচ্ছে, আর নিজেদের জন্য বা কি, নিজেদের ফিউচারের জন্য কি? তাহলে আমরা একটা প্ল্যাটফর্ম করি। সেই রাতে সেই গল্প থেকে যে প্ল্যাটফর্ম করার গল্প, সেখান থেকে হচ্ছে আজকে সেই ভার্টিক্যাল ডিমার্স হওয়ার পর থেকে আজকে একদম বাবর আলী তৈরি হওয়া। সেই প্রথম পরিচয় আপনারা এত কিছু করে ফেললেন। প্রথম পরিচয় সাকা হাফংয়ে, তারপর পরিচয় এটাতে। আচ্ছা, এক মাসের ব্যবধান। হয় না যে সেম মেন্টালিটির আরো একজনকে সামনে পেলে যেটা হয়, যে একসাথে গল্প করতে যখন আরাম লাগে, তখন সেখান থেকে দেখলাম যে অনেক কিছু আবিষ্কারও হয়ে যায়। এক্স্যাক্টলি, আমরা ওইটাই চিন্তা করছিলাম যে আমরা এই যে গুহা ভিতর, একটা বাঁদুরের গুহা ভিতর রাত কাটাচ্ছি, তার মানে আমরা 8-10টা নর্মাল হিউম্যান বিং এর মতন আমরা সেম মেন্টালিটি বলে এখানে একসাথে আছি। আচ্ছা, একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে?
আসসালামু আলাইকুম। আমি মাহবুব রুবেল বলছিলাম ঢাকা থেকে। অনেক অনেক স্বাগত রূপকথা রাতে। কথা বলুন, আমাদের সঙ্গে এভারেস্ট জয়ী বাবর আলী আছেন, পর্বতারোহী ফরহান ভাই আছেন। আচ্ছা বাবর ভাই আসসালামু আলাইকুম, ফরহান ভাই আসসালামু আলাইকুম। রুবেল ভাই ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবর ভাইয়ের কাছে আসলে ছোট্ট একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা বাবর ভাইয়ের কাছে প্রশ্নটা হলো যে এভারেস্ট জয়ের আগে কিংবা পরবর্তীতে যেহেতু কষ্ট হয় আমরা সবাই জানি আসলে মানে পর্বতারোহণ ব্যাপারটা, তো এই যে জয়ের পরের বা আগে যে ভালো মুহূর্ত কোনটা ছিল এটা একটু সংক্ষেপে যদি বলেন। আচ্ছা ওকে, চমৎকার প্রশ্ন করেছেন, আমরা উত্তরটা নিয়ে আপনি আমাদের সাথে থাকুন এবং অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য। এভারেস্ট জয়ের আগে এবং পরের কোন একটি ভালো মুহূর্ত যেটা আপনাকে ভালো লাগার অনুভূতি দেয় বা শেয়ার করতে আমাদের সাথে ভালো লাগবে আপনার। ওকে, পরেরটাই বলি। পরের ভালো লাগার মুহূর্ত হচ্ছে আমি যখন আসলে ঠিকঠাকভাবে বেস ক্যাম্প ফিরে এসেছি, এবং বেস ক্যাম্প ফিরে আসার পরে মানে আমি সবসময় মনে করি আর কি পর্বতারোহণ একটা টু ওয়ে জার্নি। ইটস নট অল অ্যাবাউট জাস্ট ক্লাইম্বিং দ্য মাউন্টেন, ইউ হ্যাভ টু ডিসেন্ড অলসো। সো আমি ঠিকঠাকভাবে সুস্থ শরীরে ডিসেন্ড করতে পেরেছি বেস ক্যাম্পে। বেস ক্যাম্প মানে আমি একদম মূল শিবির বা সেফ জায়গায় চলে এলাম। দ্যাট মিনস আমার খুম্বু আইসফলটাও ক্রস করা হয়ে গেল, এরপর আর তেমন কোনো ডিফিকাল্টিস নেই এবার পরবর্তীতে ফেরার পথে আর কি। তো এইটা ঠিকঠাকভাবে সুস্থ শরীরে বেস ক্যাম্পে ফিরে আসা, এইটা খুব ভালো লাগার অনুভূতি। আর শুধু এভারেস্টের ক্ষেত্রে বলবো না, আমি নিজে যদি বলি যে খুব এনজয় করেছি, আরেকটা খুব ভালো লাগার মুহূর্ত সেটা হচ্ছে এভারেস্টের একদিন পরে লোৎসে ক্লাইম্ব করা। তো লোৎসের ক্লাইম্বটা আমি নিজে পার্সোনালি খুবই এনজয় করেছি, কারণ ঠিক পরদিনই বৌদ্ধ পূর্ণিমা ছিল, আকাশে বিশাল একটা চাঁদ ছিল, রাতে ক্লাইম্ব করছিলাম, হেডল্যাম্পের আলো কমিয়ে ক্লাইম্ব করছিলাম, এবং ওই সময় পর্বতে আমরা ছাড়া কেউ ছিল না। তো এটা নিঃসন্দেহে ভালো লাগার মধ্যে। নিঃসন্দেহে আমারই তো গুজবাম্প ছিল শুনে। গল্প শুনছিলাম, তো এবারে আমি একটু ছোটবেলায় ফিরে যেতে চাই আপনাদের দুজনেরই। জন্ম কি চট্টগ্রামে? ওকে, বেড়ে ওঠা তার মানে চট্টগ্রামে। বেড়ে ওঠা, শিক্ষা জীবন সবই চট্টগ্রামে। সবকিছু। আচ্ছা, একটু দুজনের কাছ থেকে আমি ছোটবেলার গল্প শুনতে চাই। স্কুল লাইফ, কলেজ লাইফ কিরকম ছিল? কোন স্কুল কলেজে পড়েছেন? আচ্ছা, স্কুল কলেজ লাইফে খুব নর্মাল লাইফ ছিল আমার। মনে আছে আর কি, মানে একদম জীবনের প্রথম 20 বছর মনে হয় আমি মানে আই কুডন্ট ইভেন রিমেম্বার যে আমি কোনো কিছু ডেঞ্জারাস বা অ্যাডভেঞ্চারাস কিছু করেছি আর কি, এইটুকু বলবো। আর হচ্ছে 20 বছর মানে তো কলেজ। হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট কলেজে। আর আমি মানে ট্র্যাক করা শুরু করি আসলে, যদি আমি ওই গল্পই বলি, মেডিকেল কলেজে আর সেকেন্ড ইয়ার থেকে 2010 সাল থেকে হচ্ছে ট্র্যাক করা শুরু। সবার যেরকম পায়ে খড়ি হয় আর কি, আমারও সেরকম বান্দরবানের চট্টগ্রাম হিল ট্রেক্সের বান্দরবানের কেওক্রাডং দিয়ে আমার যাত্রা শুরু। প্রথম পাহাড়ের সাথে আসলে ফিজিক্যালি পরিচয়। এখন ছোটোবেলায় হচ্ছে বই পড়েছি অনেক, তখন ওইখানে নানা অ্যাডভেঞ্চারের গল্প পড়ে শিহরিত হতাম আর কি। কিন্তু এর আগ পর্যন্ত খুব বেশি মানে অ্যাডভেঞ্চার করা বা এগুলোর খুব একটা সুযোগ হয়নি আর কি। আর স্কুল কলেজে আমি পড়েছি মুসলিম হাই স্কুল, দেন ইসলামী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তারপরে হচ্ছে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে। আচ্ছা, কিভাবে অ্যাডভেঞ্চারাস হয়ে উঠলেন সেই গল্পটা শুনবো। আমি একটু ফরহান ভাইয়ের ছোটবেলার গল্প শুনতে চাই। স্কুল কলেজ কেমন ছিল লাইফটা? আমার স্কুল কলেজ যদি বলেন, আমি টিপিক্যাল একেবারে ভদ্র ছেলে বলতে যা বোঝায় ক্লাসে তাই ছিলাম। কোনো বাউন্ডারির রেকর্ড নাই। এখন যখন বন্ধুরা শুনে আমি দৌড়াই বা পাহাড়ে চড়ি, তখন বলে না, বলে কিভাবে সম্ভব এটা, এই ছেলে তো চুপচাপ থাকতে দেখতাম। লেখার কথা যদি বলেন, তাতেও বলে তো কখনো লেখার গল্প মানে কোনো স্কুলে ম্যাগাজিন থাকে না, এইসবেও আমার কখনো নাম দেখেনি কেউ। এখন দেখে হঠাৎ করে আমার বই বেরোচ্ছে, পত্রিকায় যাচ্ছে, তখন হচ্ছে তারা আশ্চর্য হয়ে যায় যে আসলে কীভাবে। সো আমার যত বড় হতে থাকলাম, বড় হওয়ার সাথে সাথে আসলে এগুলা প্রস্ফুটিত হতে থাকলো বলবো আর কি, ফুলগুলো যেগুলা ছোট ছোট ছিল। হ্যাঁ, এরপর আমি স্কুল ছিল হচ্ছে চিটাং কলেজিয়েট স্কুল, তারপর কলেজ ছিল বিএফ শাইন কলেজ। বিএফ শাইন কলেজে থাকতেও নদীর ওই পারে গিয়ে পাহাড়ের ভিতরে ঘুরতাম অনেক। আর ভার্সিটি ছিল চিটাং ইউনিভার্সিটি। এরপর আমি আবার বিএবিএম থেকে এমবিএম করেছি। চিটাং ভার্সিটি আপনারা জানেন পাহাড়ি এলাকা, ওইখানেও ঘুরঘুর করতাম যখন সুযোগ পেতাম।
তবে ওই যে টিপিক্যাল বন্ধু মহল থাকে, বন্ধু মহল ছিল কক্সবাজার কেন্দ্রিক, আমি হচ্ছে পাহাড় কেন্দ্রিক। আচ্ছা, আমি এরপরে শুনবো দুজনের কাছ থেকে যে হুট করে শান্ত ছেলেগুলো অ্যাডভেঞ্চারাস হয়ে উঠলো কিভাবে, এই যে দর্শকের ফোন কল নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শুভ বলছি ঢাকা থেকে। জি, ওয়ালাইকুম সালাম, অনেক অনেক স্বাগত রূপকথার রাতে। কথা বলুন। বাবর আলী আছেন, ফরহান জামান আছেন আমাদের সাথে। জি জি, আসসালামু আলাইকুম ফরহান ভাই, আসসালামু আলাইকুম বাবর ভাই। বাবর ভাই চিনতে পেরেছেন? আমি তানজিদ শুভ বলছি। ওকে ওকে, হ্যাঁ চিনতে পেরেছি। জি ভাই, আপনারা চট্টগ্রামের সন্তান, তবে আমি চট্টগ্রাম আমার শেকড় না, তবে চট্টগ্রাম আমার জন্মস্থান পাহাড়তলিতে, এবং আমি খুবই গর্ববোধ করছি যে চট্টগ্রামের সন্তান এভারেস্টের চূড়া আরোহণ করেছে। অনেক ধন্যবাদ শুভ ভাই। জি ভাই, আচ্ছা একটা বাবু ভাইয়ের কাছে প্রশ্ন ছিল, একটু করি। তো এই অ্যাডভেঞ্চারের সময় যখন তুষার ঝড়ের মধ্যে পড়েছিলেন, তখন আর যখন এভারেস্ট সামিট ক্লাইম্ব করলেন, প্রথম পদচিহ্ন অঙ্কন করলেন, তখন কার কথা প্রথম মনে পড়েছে আপনার? আচ্ছা, এই প্রশ্নের উত্তর বলে আমি একটু মানে ক্লাইম্বের ক্ষেত্রে আমি একটু স্বার্থপর আর কি। তো ক্লাইম্বের সময় আমার মনে হয় না আমার কারো কথা মনে পড়েছে। এবং আমি ক্লাইম্ব যখনই যে কোনো মাউন্টেনে যখন যাই আর কি, আসলে আমি অন্য সব কিছু থেকে একটু আলাদা থাকার চেষ্টা করি। আমার ফোকাসটা যাতে সবসময় মাউন্টেন থাকে। উনি আসলে প্রশ্নটি করেছে এই যে আমি ভুল না করলে 29,036 ফুট, 31 ফুট, হ্যাঁ 31 ফুট, একদম যখন আপনি চূড়ায় আরোহণ করলেন, মানে ইউ আর সাকসিড তখন অলরেডি, তখন কার কথা মনে পড়েছে সাকসেসটা ওই সময়টা? আচ্ছা, ওই সময়েও আমি বলবো হচ্ছে আমি জানি, ওই যে একটু আগেই বলছিলাম যে আমাকে এবার ঠিকঠাক নামতে হবে। তো হ্যাঁ, আমার এবার মাথায় ছিল যে ঠিক আছে, যে ডেফিনেটলি আমার ওটা খুব মনে হচ্ছিল যে দেশের পতাকা হাতে দাঁড়ানো ওই প্রাইডটুকু ছিল, কিন্তু স্পেসিফিকলি আমার ওরকম কারো কথা মনে পড়েনি। হ্যাঁ না, একদম নয়, ব্যক্তির কথা মনে পড়েনি। হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড ছিল যে আমার প্যারেন্টস বাইরে জানলে খুব খুশি হবে, এইটুকু ছিল, কিন্তু একদম ওইভাবে ব্যক্তির কথা মনে পড়েনি আর কি। পাহাড়ে পর্বতারোহীদেরকে সবচেয়ে যেটা বিপদে ফেলে এটা হচ্ছে পিছু টান। বাড়ির জন্য বা আত্মীয় স্বজনের জন্য পিছু টানটাই সবচেয়ে বেশি বিপদে ফেলে। তখন হচ্ছে আপনি ডিস্ট্রাক্ট হয়ে যাবেন, যেখানে আপনার কনসেন্ট্রেশন হাইয়েস্ট রাখা লাগে। একটুতে একটু ভুল করলেই আপনার মৃত্যু বা অ্যাক্সিডেন্ট হতে পারে সিভিয়ার। সো তার সম্পর্কে আমার কনফিডেন্ট আছে, আমি তার সাথে পুরোটাই এগ্রি করছি। সে কারো কথা মনে পড়ার কথা না তার। আচ্ছা, কেউ যখন এভারেস্ট পর্যন্ত গিয়েছে, তার আগে তো অনেকগুলো ধাপ পেরিয়েই এভারেস্টে গিয়েছে, কেউ তো আর সরাসরি এভারেস্টে যায়নি, তো তখন মনে হয় যে আসলে ডিফোকাস হওয়ার কোনো কোয়েশ্চেন থাকে না বা কোনো বিষয় থাকে না, তাই না? না, আপনাদের কাছ থেকে শুনে যেটা মনে হচ্ছে। আমাদের কাজ করে না, আমার কাজ করে না, ওর কাজ করে না, এটাও আমি জানি। আচ্ছা, প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আরো একজন দর্শক আছে, আমরা ফোনটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? আমি বর্ষা বলছিলাম ঢাকা থেকে। জি, বর্ষা আপু, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। কথা বলুন। হ্যাঁ, বাবুল ভাইয়ের সাথে কথা বলতাম। ভাইয়া কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, এত মানুষের ভিড়ে আপনাকে আসলে প্রশ্ন করা হয়নি, তাই ভাবলাম যে আসলে প্রোগ্রামে ঢুকে একটু আপনাকে প্রশ্ন করি। সেটা হচ্ছে, আপনি যখন এভারেস্ট থেকে যখন লোডশেতে যাচ্ছিলেন, সেই মোমেন্টে যখন আপনার রাতটা তখন কিভাবে কাটতো, মানে পরের দিনের যে আপনি জার্নিটা করবেন সেই সময়টাতে আপনার কি যে তখন আপনার মাথায় কি এটা ছিল যে না, আমাকে পাহাড়টাতেই উঠতে হবে যত দ্রুত পারি, কিন্তু ওই সময়ের কিছুক্ষণের জন্য কি ওই সময় অ্যাকচুয়ালি আপনার রাতের আকাশটা কেমন থাকে, আপনার চোখে সেই সময় রাতের আকাশটা কেমন? আচ্ছা, ওকে। এভারেস্ট যেদিন ক্লাইম্ব করলাম সেদিন মানে ক্যাম্পে ফেরত এসে, সাউথ কল বা ক্যাম্প 4-এ ফেরত এসে, ওই দিন যেহেতু একটা তুষার ঝড়ে পড়েছিলাম, আমার অনেকগুলো সময় নষ্ট হয়ে গেছিলো, 2.5 ঘন্টার মতো। এবং আমার ওই দিনই আসলে লোৎসের ক্যাম্প 4-এ যাওয়ার কথা, তো আনলাকিলি সেটা হয়নি। ক্যাম্প 4-এ ফেরত আসার পরে দেখলাম যে আবহাওয়া খারাপ, তো আবহাওয়াকে সারপাস করে আমি আসলে কিছু করতে চাইনি। তো
ওই দিনই আসলে ওই দিন রাতেই প্ল্যান ছিল লোৎসে সামিটের উদ্দেশ্যে বেরোনোর, সেটা হয়ে ওঠেনি। আমি একদম ব্যাঘরে ঘুমিয়েছি আমার মনে আছে ক্যাম্প 4-এ। আরেকটা ব্যাপার ছিল, যেহেতু একদিন এক্সট্রা থাকতে হচ্ছে, অক্সিজেনের একটা ব্যাপার ছিল, যেহেতু লিমিটেড অক্সিজেন থাকে পর্বতে, এখানে তো সব কিছুই নিজে সব কিছু নিয়ে যেতে হয় আর কি উপরে, তো লিমিটেড অক্সিজেন ছিল। এবং ফেরার পরে দেখলাম আমি যেহেতু মাত্র নেমে এসেছি, অক্সিজেন ছাড়াও হচ্ছে আমি ব্রিথ করতে পারছি, ভালোভাবে ব্রিথ করতে পারছি। তো পরে অক্সিজেন ছাড়াই ঘুমিয়েছি এবং ব্যাঘরে ঘুমিয়েছি। পরের দিনের কথা বলি, রাতে উনি যেটা বলছিলেন যে লোৎসের ক্ষেত্রে আমি ক্যাম্প থেকে বেরিয়েছি রাত 9:30টায়। এইবারই প্রথম হচ্ছে আমি আর আমার সাথে আমার যে ক্লাইম্বিং গাইড বীরে তামাং, আমরা দুজন হচ্ছে অন্য সবার আগে বেরিয়েছি। এর আগে প্রত্যেকটা জায়গায় আমরা সবার পরে বেরিয়েছি। তো এই দিনটা আমি চাইছিলামও যে একটু আগে বেরোতে, এবং আকাশে বিশাল একটা চাঁদ ওই রাতে ক্লাইম্ব করতে চাচ্ছিলাম আর কি। তো ওই দিনটা মানে আমি একটু আগেও বলছিলাম যে বৌদ্ধ পূর্ণিমা ছিল, এবং ঠিক একদিন পরে বৌদ্ধ পূর্ণিমা। তো চারপাশ এত উদ্ভাসিত যে চাঁদের আলোতে। ইউজুয়ালি যেটা হয় যে আমরা খুব হাই পাওয়ারের হেডল্যাম্প নিয়ে যাই, যেমন আমি যে হেডল্যাম্প ইউজ করছিলাম সেটা 700 লুমেনের, যেহেতু রাতে ক্লাইম্ব করতে হবে, সামিট পুশগুলো রাতে হবে। তো ওই 700 লুমেনের হেডল্যাম্পে এমনিতে হয় যে সবচেয়ে হাই পাওয়ার দিয়ে হচ্ছে আমরা পথ চলি, আর ওই দিন হচ্ছে একদম সবচেয়ে ডিম করে দিয়ে যত অল্প আলোয় পথ চলা যায়। কারণ প্রাকৃতিক ওই দিন ওয়েদারটাও খুব ভালো ছিল, খুব স্টেবল ছিল, এবং চাঁদের আলোতে মানে বরফ চকচক করছিল। তো ওই রকম একটা জায়গায়, যদিও ক্লাইম্বটা খুব সহজ কিছু ছিল না, কিন্তু এইটুকুর জন্যই যে প্রকৃতির এই সাপোর্টটুকু পাওয়ার জন্য এবং এরকম অসাধারণ একটা রাতে ক্লাইম্ব করার সুযোগ হয়েছে, আমি নিজে হচ্ছে এই ক্লাইম্বটা সারা জীবন মনে রাখবো আর কি। আগে অনেক ক্লাইম্ব করেছি, ভবিষ্যতেও ডেফিনেটলি অনেক ক্লাইম্ব করবো, কিন্তু এই ক্লাইম্বটা আমার কাছে সবসময় স্পেশাল হয়ে থাকবে। এরকম একটা সাকসেস অর্জন করতে বা এই ক্লাইম্ব করার ক্ষেত্রে নেচারের সাপোর্টটা লাগে না? একদম এটা মানে একটা কথা আছে আর কি, যে গুড মাউন্টেন ইজ সামওয়ান হু লাইক যার গুড স্ট্যামিনা, গুড স্ট্রেংথ, গুড স্কিলস, শুধু এগুলো থাকলেই না। গুড মাউন্টেন ইজ ওয়ান অ্যাকচুয়ালি হু লিসেন্স টু দ্য মাউন্টেন্স। তো ওই প্রকৃতির ওইটাকে কখনোই অ্যাভয়েড করা যাবে না। ওটা করলে আসলে আমি আমার সর্বশক্তি দিয়ে আসলে পর্বতের কিচ্ছু করতে পারবো না, পর্বত কিন্তু আমাকে নিঃশেষ করে দিতে পারবে মানে কয়েক মুহূর্তেই। এটা আমি সবসময় বিশ্বাস করি, এবং আমি সবসময় ক্লাইম্ব করার সময় আবহাওয়াটাকে মানে আবহাওয়ার পূর্বাভাস বা এটাকে প্রায়োরিটাইজ করে ওইভাবে আমার সামিটটা প্ল্যান করার চেষ্টা করি। ওকে, বর্ষা আপু, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। আপনি কানেক্টেড হয়েছেন আমাদের সাথে এবং আপনার উত্তরটি আপনি পেয়েছেন আশা করছি। তখন বলছিলাম যে দুজন শান্ত ভদ্র ছেলের অ্যাডভেঞ্চারাস হয়ে ওঠার গল্পটা একটু শুনবো। আপনার দিক থেকে শুরু করি, যে একদমই শান্ত একটি ছেলে সে কিভাবে লেখক হলো, সেটাতেও সবাই অবাক হলো, পর্বতারোহী হলো, সেখানেও সবাই অবাক হলো, কিভাবে হুট করে মাথায় এই বিষয়টি এলো? মাথায় না, অ্যাকচুয়ালি সবসময় মায়ের ব্যাতের ভয়ে আসলে চুপ থাকা সবসময় ছিল ব্যাপারটা। কিন্তু ওই যে আমার বাবা কিন্তু আমাকে ভার্সিটিতে যখন একেবারে ফার্স্ট ইয়ার পড়ে তখনও বাস দিয়ে পিটিয়েছেন। সো ওই যে ভয়টা ছিল, ভয়টার কারণে হচ্ছে লুকিয়ে চুরি হতো। তো পরবর্তীতে যখন আস্তে আস্তে নিজে ফ্রিডম পাওয়া শুরু করলাম, তখন জিনিসগুলো আরও বাড়তে থাকলো। আর গাইতে গায়ন টাইপের ব্যাপার আমার ক্ষেত্রে। ওকে, আর আপনি বলছিলেন যে মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ার থেকে আপনি অ্যাডভেঞ্চারাস হয়ে ওঠার এই মনোভাবটা ভেতরে পুষতে লেগেছেন বা শুরু হয়েছে। মেডিকেল কলেজে পড়তে গেলে যেটা হয় যে খুব বইয়েই মুখটা গুজিয়ে রাখতে হয়, অনেক প্রেশার থাকে পড়াশোনার। তো চিটাগং মেডিকেল কলেজে একটা ছেলে পড়ছে সেকেন্ড ইয়ারে, হুট করে সে কিভাবে অ্যাডভেঞ্চারাস হয়ে উঠল? ওকে, আমার মানে বীজটা হচ্ছে রোপিত হয়েছে ডেফিনেটলি শৈশবে নানান বই পড়তে গিয়ে। তো তখন তো কল্পনা করতাম, নানান ক্যারেক্টার আর নানান উপন্যাস পড়তাম আর এদের সাথে নিজেকে কল্পনা করতাম। তো একটা বইয়ের কথা ডেফিনেটলি বলতে হবে, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ের কথা বলতে হবে। তো শঙ্কর আর ডিয়েগো আলভারেজের খুব ভালো বর্ণনা আছে। তো এই লাইনটা একটু বলি, যে মানে শঙ্কর ডিয়েগো আলভারেজ সম্পর্কে বলেছিল যে উনি সেই দলের মানুষ, সারা আকাশটা হচ্ছে যাদের ঘরের ছাদ আর সারা পৃথিবী যাদের পায়ে চলার পথ। তো আমার শৈশব থেকে ইচ্ছে ছিল এরকম, কিন্তু কখনো ওইরকম সুযোগ মেলেনি। আর
পরবর্তীতে সমরেশ মজুমদার গর্ভধারিণী পড়ি, তখন পড়তে গিয়ে আরও আগ্রহ জন্মায় যে হিমালয় নিয়ে, কাঞ্চনজঙ্ঘা বা এই ব্যাপারগুলো নিয়ে। তো সুযোগটা আসছিল না, সেই শক্তি সামর্থ্য বা কোনো কিছুই মিলছিল না। মেডিকেল কলেজের ওই যে আমাদের প্রফেশনাল পরীক্ষা থেকে ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার পরেই প্রথমবার বান্দরবানে আমি আসলে ট্র্যাক করতে যাই, এবং সেবার গিয়েই হচ্ছে মানে আনন্দটা নিজে অনুভব করতে শুরু করি। আর এরপরে তো নিয়মিত গেছি। আর 2014 সালে আমাদের ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বা এই লোকগুলোর সাথে পরিচয় হওয়ার পরে আর কি এটার পালে আরও নতুন করে জোর হাওয়া লাগলো। এর আগে হিমালয় যাওয়ার স্বপ্ন দেখতাম, এর আগে আমি কিন্তু দেশে ট্র্যাক করছিলাম 2010 থেকে 14 এই সময়টুকুতে আমি বাংলাদেশের প্রচুর জায়গায় ট্র্যাক করেছি, এবং ওই সময়টা আমি বলবো আমাদের দেশে এক্সপ্লোরেশনের খুব স্বর্ণযুগ ছিল। আমি চট্টগ্রাম হিল ট্রেক্সের কথায় বলতে গেলে পলিটিক্যাল সিচুয়েশন অত আনস্টেবল ছিল না। 2015 সালে একটা অ্যাবডাকশনের ঘটনা ঘটে, এরপরে অনেক রেস্ট্রিকশন চলে আসে, কিন্তু এর আগ পর্যন্ত আমি বলবো আমাদের দেশে পাহাড়ে ট্রেকিংয়ের এটা একটা স্বর্ণযুগ ছিল বলবো আর কি। সেটা আরও পেছন থেকেও বলা যায় 2015 অবধি, এরপরে অনেক রেস্ট্রিকশন আসতে শুরু করে আর কি, যদিও সেটা সঙ্গত কারণ বা এটার পেছনে নানান কারণ আছে। আর 2014 সাল থেকে যে ওনাদের সাথে পরিচিত হওয়ার পরে, আমরা ক্লাবটা ফর্ম করার পরে, যেহেতু এটা চট্টগ্রামের প্রথম পর্বতারোহণ ক্লাব, এবং সবাই আসলে উত্তেজনায় টকবক করছিল আর কি, সবাই আর একটু কম বয়সী ছিল এবং ওই এনথুজিয়াজমটা ছিল। এরপরে তো হিমালয়ে পথ চলা শুরু হলো। 2014 সালের অক্টোবরে আমরা প্রথম ল্যাংটাং গোসাইকুন্ড যায়, 3টা ট্রেকিং পিকে চড়ার সুযোগ হয়। আর অলমোস্ট এরপরে প্রত্যেক বছরই হচ্ছে হিমালয়ে যাওয়ার সুযোগ হয়েছে, এবং আমাদের দেশের ট্র্যাকগুলো তো চলছিল আর কি। তো এইটার আরও নতুন করে আমাদের পালে জোর হাওয়া লাগলো এই ক্লাবটা ফর্ম হওয়ার পরে। আচ্ছা, আপনার এই গল্পটি শুনে আমার একটি কথা বলতে ইচ্ছে করছে আর কি, যে ওই যে বলছিলেন না প্রথমবার যখন বান্দরবনে গেলেন তখন আপনার মধ্যে একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করলো বা আপনি একটা অ্যাটাচমেন্ট অনুভব করলেন নেচারের সাথে। তো ধরেন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি তো অনেক গান শুনেছি জীবনে, কিন্তু মানে অনুভবের ব্যাপারটা এটা আমি অনুভব করেছি যে শ্রদ্ধেয় সুবীর নন্দীর গাওয়া একটি গান আছে যে পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো। আমি যখন প্রথমবার সিলেটে যাই এবং প্রথমবার সরাসরি ঝর্ণা দেখি, তখন আমার কাছে মনে হলো যে আচ্ছা এইভাবেও চিন্তা করা যায় যে পাহাড় কাঁদছে। তখন থেকে মানে গান যে অনুভব করা যায় এই পাহাড় রিলেটেড, এটা ভেবে আমার কাছে মানে অনুভবের ব্যাপারটা এসেছে। তো আপনার কাছেও সেটা শুনলাম যে বান্দরবানে গিয়ে প্রথমবার আপনার অনুভবটা হলো নেচারের সাথে যে অ্যাটাচমেন্টটা ফিল করার। তারপরে 2014 সালের গল্পটা তো শুনলাম যে কিভাবে দুজনের মধ্যে। একটু যদি বলি, আমার যেমন ধরেন আমার যেটা ব্লগ সাইট আছে, ব্লগ সাইট আমার ডেসক্রিপশনে বলা আছে গল্পটা, আমি এটা সব জায়গায় বলি না। বাবরের এই কথা বা আপনার কথা শুনে বলতে ইচ্ছা করলো। ছোটবেলায় আমাদের চট্টগ্রামের মধ্যে জানেন পাহাড়ের ছোট ছোট পাহাড়, ওগুলো আমাদের ছোটদের জন্য অনেক বড় পাহাড় এগুলো। তো আমি কোনো কারণে কাউকে জিজ্ঞেস করছিলাম, আমার এক্স্যাক্টলি মনে নেই কার সাথে, কোনো মুরব্বীর সাথে ছিল, জিজ্ঞেস করছিলাম যে একটা পাহাড় দেখিয়ে টিলা আর কি, এখন বললো তো টিলা বলতে হয়, যে ওইখানে কি উপরে কি, তখন বললো যে উপরে আল্লাহ আছে। তখন থেকে আমার একটা আগ্রহ হচ্ছে যে সৃষ্টিকর্তা কই আছে, এইখানে হচ্ছে এই জিনিসটা। কিন্তু হ্যাঁ, ওই মানুষের মূলত ছোটবেলায় কোনো একটা কিছু ক্লিক করে যেটা হচ্ছে বড় হয়ে অ্যাক্টিভ হয়ে যায় আর কি, আমার যেটা মনে হয়। খুব সুন্দর বলেছেন। আচ্ছা, 2014 সালের ওই গল্পটা শুনলাম যে কিভাবে সামনের দিকে এগোনো হলো। তো সামনের দিকে এগোনো হচ্ছিল এবং বেশ কিছু অ্যাডভেঞ্চার চলছিল, তবে এভারেস্ট জয় করব এই স্বপ্নের শুরুটা হলো কিভাবে? আচ্ছা, এটা একটু যদি আমি সেটা বলে আসলে 2014তেই ফিরতে হবে। মানে 14তে প্রথমবার আসলে সামনাসামনি হিমালয় দেখলাম। এর আগে ক্যালেন্ডারের পাতায় দেখেছি বা নানান ছবিতে দেখেছি, এটা ছোঁয়া অনুভব করা, এটা এবার হচ্ছে সুযোগ হলো 14তে এসে। তো 14তে আমি এদিন জানতাম যে আমি আমাদের দেশের পাহাড়ে আমার মানে বন্ধুরা বা ট্রেকমেট যারা আছে, যাদের সাথে আমি ট্রেক করি, ওরা বলে ও ভালো হাঁটে, স্ট্যামিনা ভালো, এটা শুনতাম। তো হিমালয়ে কেমন করব সেটা তো আমার জানা নেই, বা সেটা অন্য একটা বলবো প্ল্যানেটের মতো আসলে ওখানটাই, কারণ এটা হাই অল্টিটিউড এক একজনের বডি এক একভাবে রেসপন্ড করে। একদম সমতলে হয়তো খুব ফিট একটা ছেলে, সেও হয়তো অতি উচ্চতায় গিয়ে যে কোনো অসুস্থতায় আক্রান্ত হয়ে যেতে পারে। তো এইটা যখন 2014 সালে প্রথমবার হিমালয়ে গিয়ে দেখলাম যে না,
এখানেও আমি খুব একটা খারাপ করছি না আর কি। তো এবার পর্বতারোহীদের ক্ষেত্রে হয় আর কি, প্রত্যেকেরই কম বেশি স্বপ্ন থাকে এভারেস্ট চড়ার। এবার সেটা একটু একটু করে মাথা চাড়া দিয়ে উঠলো, কিন্তু আমি জানি সেটা অনেক দূরের পথ, কারণ আমি মাত্র শুরু করেছি 2014 সালে যদি বলি, মাত্র শুরু করেছি। এবং সেবার আমি যে সর্বোচ্চ উচ্চতার পাহাড়ে গিয়েছি সেটা 5145 মিটার বা এরকম, আমি যদি ভুল না করে থাকি, সুরিয়া পিক, গোসাইকুন্ড রেঞ্জের একটা পিক। তো এভারেস্টের উচ্চতা 8848 মিটার, আর আমি মাত্র 5145 মিটার উচ্চতার কোনো একটা পাহাড়ে পা রেখেছি। ওই সূত্রে চিন্তা করলে এটা অনেক দূরের পথ। আমি জানতাম যে এটা ধাপে ধাপে আমাকে পেরোতে হবে, 5000 মিটারের পরে 6000 মিটার মাউন্টেন ক্লাইম্ব করতে হবে, অনেকগুলো 6000 মিটার হওয়ার পরে হয়তো আমি 7000 মিটার বা কাছাকাছি উচ্চতার কোনো একটা পর্বতে যাব, যেটার জন্য আসলে সময় দরকার। তো ওই সময়টুকু আমি নিয়েছি। এবার এইটার পালে যদি আমি এভারেস্টের স্বপ্নের পালে জোর হাওয়া লেগেছে কবে সেটা বলতে গেলে, সেটা আমি বলবো 2022 সালের অক্টোবরের পরে। 2022 সালে অক্টোবরে হচ্ছে আমার আরেকটা পিক ক্লাইম্ব করার সৌভাগ্য হয়েছিল, আমাদাবলাম বলা হয়, ওটা নেপালের জাতীয় মাউন্টেন এবং হিমালয়ের অন্যতম সুন্দর এবং একই সাথে ডিফিকাল্ট মাউন্টেনগুলোর মধ্যে একটা আর কি। টেকনিক্যালি খুবই ডিফিকাল্ট একটা মাউন্টেন, সব ধরনের স্কিলস জানা থাকা লাগে, রক ক্লাইম্বিং স্কিলস, আইস ক্লাইম্বিং স্কিলস, এগুলো সবগুলো জানা থাকা লাগে এবং বেশ টাফ মাউন্টেন। তো এইটা আমি হচ্ছে 2022 সালে প্রথম বাংলাদেশি হিসেবে ক্লাইম্ব করার আমার সৌভাগ্য হয়। এবং সেটার পরে হচ্ছে এবার ক্লাব থেকে, আমার ক্লাবের বড় ভাই যারা আছেন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, এবং এমনকি আমাদের দেশের আপামর যারা পর্বতারোহণ করেন, তাদের কাছ থেকেও এবার কোয়েশ্চনটা আসতে শুরু করলো যে ওয়াই নট এভারেস্ট দিস টাইম আর কি। তো 2023 সালে আমার মনে একটু একটু ভাবনা ছিল যদি সম্ভব হতো, কিন্তু নানান কারণে সেটা হয়ে ওঠেনি। আর এবার ফাইনালি গিয়ে 24 সালে সেটা হলো। ওকে, খুবই অ্যাডভেঞ্চারাস একটি গল্প। তো আপনি তো এই জার্নিতে পুরোটা সাথে ছিলেন। আমি আপনার কাছে একটু শুনতে চাই যে উনি তো স্বপ্ন দেখা শুরু করলেন যে আমি এভারেস্ট জয় করব, এরকম অনেক তরুণ স্বপ্ন দেখতেই পারে যে আমি এভারেস্ট জয় করব। এই স্বপ্ন দেখা শুরু হলো এবং তারপরে তাকে আসলে কি কি প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, মানে এভারেস্ট জয় করার আগে প্রক্রিয়াগুলো কি কি? যদি প্রক্রিয়া বলেন, ফার্স্টে তো প্রিপারেশন তো সে অলরেডি বলবো আর্গুয়েবলি যে সে সবচেয়ে প্রিপেয়ার্ড অবস্থায় গিয়েছে। মানে এর আগে অনেকগুলো সে 6000 মিটার পিক এক্সপিডিশন করেছে, দুইবার 7000 মিটার পিক তার জন্য আমরা প্ল্যান করেছিলাম, কিন্তু দুইবারে সামহাও হয়নি আর কি, মানে যাওয়াই হয়নি এটার জন্য। সো 6000 মিটার পিকে যথেষ্ট এক্সপিরিয়েন্স ছিল। আমাদাবলাম পিকটা যখন হলো তখন হচ্ছে আমরা সিরিয়াসলি ভাবতে শুরু করি। এরপর হচ্ছে এই যে লাস্ট অক্টোবরে 2023 অক্টোবরে আমি সহ যখন ছিলাম, তখন হচ্ছে আমরা ক্লাইম্বটা করে যখন কাঠমান্ডু ফিরলাম, তখন হচ্ছে সিরিয়াসলি মানে তখন বিভিন্ন অপারেটরের সাথে কথা বলতে থাকি যে আসলে কি আমরা দেশে গিয়ে কথা বলবো, কিন্তু আমাদের তো জানাতে হবে ক্লাবে যে আমাদের কি দরকার। তখন হচ্ছে আমরা ওইখান থেকে প্রিলিমিনারি আইডিয়া নিয়ে আসলাম যে কত লাগতে পারে মিনিমাম হলে। সো আমরা লোয়েস্টটা নিয়েই মূলত আগাতে থাকলাম। স্পন্সরশিপ প্রপোজাল সে রেডি করলো। ইন দ্য মিন টাইম ক্লাবের অন্যান্য ইভেন্টও চলছিল, সবাই মন দিতে পারেনি। সে স্পন্সরশিপ প্রপোজালগুলো নিয়ে এসে বিভিন্ন জায়গায় যেতে থাকলো, যার যেদিকে লিঙ্ক আছে সব জায়গায় ফোন। বিশাল বিশাল বাজেটের ইস্যু আছে এখানে, 45 লাখ টাকা আপনারা ইতিমধ্যে মনে হয় শুনেছেন। সো এতটুক টাকা আসলে জোগাড় করাটা ব্যক্তির পক্ষে মুশকিল আর কি। সো আচ্ছা, আমি শুনেছি যে সাধারণত দেখা যায় যে 25 লাখ থেকে কোটি পর্যন্ত এরকম খরচ হতে পারে। ওনার ক্ষেত্রে শুধু পর্বতারোহণের ক্ষেত্রে 45 লাখ লেগেছে। ওর হচ্ছে অ্যাকচুয়ালি যদি বলেন দুইটা পর্বত, এখানে দুইটা পর্বত মিলে হচ্ছে তার 40 লাখ লেগেছে, অপারেটরকে দেওয়া লেগেছে, আর 5 লাখ হচ্ছে ওর যে বুট, ডাঙ্গারি, বিভিন্ন ইকুইপমেন্ট, এগুলা প্লেনের খরচ আছে, নিজের খরচ আছে, এগুলো সবকিছু যোগ করে আর কি, আর 5 লাখ। সো 45 লাখ হচ্ছে তার লেগেছে। এটার জন্য হচ্ছে আমরা ফার্স্টে বিভিন্ন কোম্পানির কাছে যেতে থাকি। যখন ওইখান থেকে ব্যর্থ হলাম, সামিট পুশ যেমন দিলে সব পর্বতে সফল হওয়া যায় না, ওইখান থেকে ব্যর্থ হতে থাকলাম। তারপর ঠিক করলাম এখন তাহলে কি করা যায়। এখন হচ্ছে আমরা ম্যাস ইনভলভমেন্টে যাই। ফার্স্ট আমাদের প্ল্যান ছিল আমরা কারো কাছে যাব না, আমরা যদি দুই একটা কর্পোরেট স্পন্সর পেয়ে যাই তাহলে হচ্ছে আমরা, যেটা সাধারণত হয়ে থাকে, জি, আমরা ওইটার উপর বেস করে আমরা চলে যাব, যেহেতু আমরা কখনো কারো কাছে হাত পাতিনি। তো তারপর যখন দেখলাম না ওইখান থেকে এদিকে টাইমও ঘনিয়ে আসছে, বারবার সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে, তখন হচ্ছে লাকিলি আমাদের এক বড় ভাই আছেন চট্টগ্রাম থেকে প্রথম আমরা তো এক্সপিডিশন করেছি প্রথম 2014 সালে হিমালয়ে 5000 মিটার পিক। কিন্তু এর আগে দুইজন বড় ভাই আছেন আমাদের, যেনারা হচ্ছেন করে এসেছিলেন
বেসিক মাউন্টেনিং কোর্স করে আসছিলেন। ওনাদের মধ্যে একজন আছেন ফয়সাল ভাই, উনি প্রথমে এগিয়ে আসেন বাবরের জন্য। বাবরের জন্য ওনার গার্মেন্টস ফ্যাক্টরি আছে, ওইটার থেকে এগিয়ে আসেন। এগিয়ে আসার পর হচ্ছে আমরা একটা সাহস পাই। সাহস পাওয়ার পর আমরা এবার হচ্ছে বড় ফিগার বাদ দিয়ে দিলাম, সব ছোট ফিগারের দিকে গেলাম। যখন দেখলাম ছোট ফিগারে কিছু ম্যানেজ হলো, এবার হচ্ছে আমরা গেলাম ক্রাউড ফান্ডিংয়ে। ক্রাউড ফান্ডিংয়ে আমরা বিভিন্ন কমিউনিটিগুলো, আমরা যেহেতু রানিং করি, সাইক্লিং করি, পাহাড়ে চড়ি, বিভিন্ন কমিউনিটিগুলোকে ইনভলভ করলাম। আমরা বিভিন্ন স্কুলের সাথে জড়িত আছি, তাদেরকে জানালাম যে ইস্যুটা কী। এরপর হচ্ছে বিভিন্ন জনের যেগুলো এডুকেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনগুলো আছে তাদের সাথে এবার করতে 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 হলো কি তাদের পক্ষ থেকে আসা শুরু হলো। এমনকি আপনি সুন্দর একটা ব্যাপার যে আপনি আজকেও জানেন, হয়তো হাতিঝিলে এখানে একটা ইভেন্ট হয়েছিল, এই ধরনের যে রানিং ইভেন্টগুলো হয় এখানে অনেকগুলো মেডেল থেকে যায়। আমরা মেডেলগুলো সেল করার, অনলাইনে সেল করার উদ্যোগ নিলাম। বিভিন্ন ইভেন্ট থেকে 5টা 10টা মেডেল থেকেই যায়, 50টা থেকে যায় কারো, এগুলো পাঠালো, আমরা এগুলো সেল করতে থাকলাম, মানুষ সুভিনির হিসেবে এগুলো সংগ্রহ করলো। এইভাবে করতে করতে আসলে হয়ে গেল আর কি ব্যাপারটা। তো আমরা যেটা আমরা শুনেছি যে ক্রাউড ফান্ডিং, তার মানে আলাদা আলাদা ফেজে এই ফান্ডিংটা হয়েছে। জি জি জি, তাই না? ওকে। তো এভাবে করতে করতে যখন ফান্ডিংটা মোটামুটি একটা পর্যায়ে গিয়ে দাঁড়ালো যে আমরা এখন এভারেজটা দেখা যাচ্ছে, মানে আমরা ক্যাম্প 3 বা 4 পর্যন্ত উঠে গেছি, এখন আমরা বাকিটা দেখতে পাচ্ছি। তখন হচ্ছে নিজেদের বন্ধু বান্ধব প্লাস বাবরের যেগুলো সেভিংস আছে ওগুলো ভাঙা হলো, তারপর বন্ধু বান্ধবদের থেকে হ্যান্ড লোন নিয়ে পাঠিয়ে দেওয়া হলো তাকে। আমরা যখন যাচ্ছি, ও যখন যাচ্ছে, যেই দিন আমরা প্রেস কনফারেন্স করে ডিক্লেয়ার করছি, এর 3 দিন আগেও আমরা আসলে কনফিডেন্ট ছিলাম না 100% যে যাচ্ছে। যেদিন প্রেস কনফারেন্স ফাইনালি হচ্ছে তখন বলতেছি হ্যাঁ বাবর যাচ্ছে এভারেস্ট। এই অ্যাডভেঞ্চারের গল্পের মাঝে আমি খুব সুন্দর একটা বন্ধুত্বের গল্পও শুনতে পাচ্ছি। আপনি বারবার বলছেন যে আমরা জানতাম না, আমাদের এটা হচ্ছিল না। তো আমার মনে হচ্ছিল যে সফলতার জার্নিতে যদি ফরহান ভাইয়ের মতো একজন বন্ধু থাকে, সেই পথটা অনেকটা মসৃণ হয়ে যায়, তাই না? একদম। মানে ফরহান ভাই জাস্ট এ ফেস, বাবরের প্রচুর শুভাকাঙ্ক্ষী আছে, আমি জাস্ট ওদের শুভাকাঙ্ক্ষীর পক্ষ থেকে একজন। আমি না, এটা ডেফিনেটলি এটার জন্য আসলে মানে আমার আমি ওইভাবে একটু বলি যে বেস ক্যাম্প থেকে আমি আসলে 3 জনের সাথে যোগাযোগ করতাম। তো আমার কাছে ইন্টারনেট অ্যাক্সেস ছিল না। এখন বেস ক্যাম্প, এভারেস্ট বেস ক্যাম্পে ইন্টারনেট অ্যাক্সেস আছে, বাট স্টিল হুইচ ইজ ভেরি এক্সপেন্সিভ। $350 দিতে হয় ওটার জন্য, এবং সেটা মাসখানেক আসলে কেউ থাকে, এর মধ্যে অনেকে রোটেশনে যায়, এবং এরপরও ওই ইন্টারনেট সার্ভিসের মানও খুবই খারাপ। তো আমার সেই সামর্থ্য ছিল না। আর আমার টিমে আরেকজন ক্লাইম্বার ছিলেন, ডক্টর উষা হেগডে, শি ইজ ফ্রম মাইসোর, ইন্ডিয়া। তো উনি ওনার হোয়াটসঅ্যাপ থেকে আমি হচ্ছে 3 জনের সাথে যোগাযোগ করতাম, আমার মা, আমার বড় ভাই আর ফরহান ভাই। তো মানে এইটা, এবং ফরহান ভাই আসলে এই মেসেজগুলো ডিসিমিনেট করতে আমাদের ক্লাবের যে ভার্টিক্যাল ড্রিমার্সের যে পেজ আছে, এবং এইটা হয়তো সামনাসামনি বলা উচিত না, আসলে মানে বিগ থ্যাঙ্কস টু হিম যে উনি আসলে যেভাবে সামলেছে। আমি হয়তো ক্লাইম্বটা করেছি, এবং দেশে যে এত কিছু হচ্ছে বা এটা নিয়ে লোকের এত আগ্রহ জন্মাচ্ছে, আমার মানে ন্যূনতম ধারণাও ছিল না, কারণ আমি তো ক্লাইম্বই করছি ফাইনাল পুশের পরে। ফাইনাল পুশের আগেও হচ্ছে লোকের খুব একটা আগ্রহ ছিল না, এটা যেহেতু অনেকটা ইন্ডিভিজুয়াল স্পোর্টস, সেজন্য খুব একটা আগ্রহ ছিল না। কিন্তু যখন আমি ফাইনাল পুশে বেরোই এভারেস্ট এবং লোৎসের সামিটের জন্য, ওই সময় একটা আসলে লোকের কেন যায় না এটা নিয়ে খুব একটা আগ্রহ তৈরি হয়, এবং উনি সেটা দারুণভাবে সামলেছে আর কি। আমার মনে আছে বেস ক্যাম্প, আমি যখন আসলে নিচের দিকে ফিরছিলাম বেস ক্যাম্প থেকে, আমি মানে নিয়ারেস্ট যে রোড হেড লুকলা বলে একটা জায়গা, যেখান থেকে ফ্লাইট ধরে আমি কাঠমান্ডু আসবো, ওই জায়গার দিকে হাঁটছিলাম। তো এর মধ্যে একদিন আমার বাড়িতে কথা হলো আমার মায়ের সাথে। তো আমার মা বলছে যে মানে এত সাংবাদিক আসছে, আমরা আসলে আর পারছি না আর কি এটা নিতে, হ্যাঁ সামাল দিতে পারছি না। তো আমি ফরহান ভাইকে বলছিলাম যে এরকম অবস্থা, বলে তোর বাড়িতে তো যাবেই, আমার বাসায় যে অবস্থা আর কি, আমার বাবা হচ্ছে মানে বাড়ির গেট খুলতে খুলতে আমার বাবা হচ্ছে হয়রান হয়ে গেছে আর কি। ওইখান থেকে আমি সেন্স করতে পারছিলাম যে আসলে ওদের উপর কি যাচ্ছে আর কি, এবং লোকের এটা নিয়ে কোনো কারণে হয়তো অনেক বেশি আগ্রহ সৃষ্টি হয়েছে। কিন্তু আমি ওখানে বসে আসলে এত কিছু প্রথম দিকে ট্যারি পাচ্ছিলাম না, যে আমি তো আমার মনের আনন্দে ক্লাইম্ব করে যাচ্ছি আর এখানে এত কিছু। তো যেটা বলছিলাম যে এমন একজন বন্ধু জীবনে থাকলে নিজের চলার পথটা অনেকটা মসৃণ হয়ে যায়। এবারে পার্টিকুলারলি এভারেস্ট জয়ের গল্পটাই শুনতে চাই। কতদিন লেগেছিল, কি কি বাধার সম্মুখীন হয়েছেন, সবকিছু। ওকে,
একটু মোটা দাগে বলি, এটা অলমোস্ট 2 মাসের একটা অভিযান। আমি বাংলাদেশ ছেড়েছি হচ্ছে 1 এপ্রিল, আর আমি দেশে ফিরেছি 28 মে। তো অলমোস্ট 2 মাসের একটা অভিযান। আর প্রথম কাঠমান্ডু, বাংলাদেশ থেকে কাঠমান্ডু পৌঁছে যেটা করেছি, প্রথম 2-4 দিন, প্রথম 2 দিন অ্যাকচুয়ালি আমি যে লজিস্টিক্সগুলো লাগে এবং হচ্ছে পারমিট বা এইসবের কাগজপত্র নিয়ে একটু খানিকটা দৌড়াদৌড়ি করতে হয়। তো সে 2 দিন হচ্ছে অতি উচ্চতায় যেসব কাপড় চোপড় বা বুটস এগুলো কিনতেই চলে গেল। আর 4 তারিখে নিয়ারেস্ট যে রোড হেড বা যেখান থেকে ট্র্যাকটা শুরু হয়, লুকলা বলে একটা জায়গায়, কাঠমান্ডু থেকে এই জায়গায় ফ্লাইটে যেতে হয়। লুকলা হচ্ছে অ্যাকচুয়ালি এভারেস্ট যে রিজিয়নে অবস্থিত, সলখুম্বু রিজিয়ন বা খুম্বু রিজিয়ন, সেই জায়গার আমি যদি বলি যে গেটওয়ে। তো ওখান থেকেই ট্র্যাকটা শুরু হয়। আমি 4 তারিখ লুকলা পৌঁছাই এবং বেশ কিছু ছোট ছোট জনপদ পেরিয়ে 10 এপ্রিল আমি পৌঁছাই এভারেস্ট বেস ক্যাম্পে। আর ইউজুয়ালি যেটা হয় ঠিক ওই সময়টুকুর মধ্যে হচ্ছে খুম্বু আইসফল বলে একটা জায়গা আছে, মানে এভারেস্ট এবং লোৎসা অভিযানের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা, মানে অন্যতম বড় চ্যালেঞ্জের জায়গা বলবো আমি খুম্বু আইসফলটাকে। খুম্বু আইসফলের রোডটা কি চ্যালেঞ্জ ফেস করতে হয়? আচ্ছা, ওই খুম্বু আইসফলটা, আমরা তো সবাই আইসফল মানে হচ্ছে বরফের প্রপাত, আমরা সবাই জানি জলপ্রপাত। তো এইটা হচ্ছে বরফের একটা প্রপাত, এটা ধরে ক্লাইম্ব করতে হয়। এইটার মানে মূল যে ডিফিকাল্টিসগুলো, এখানে অনেকগুলো বরফের ফাটল আছে। এটা যেহেতু একটা হিমবাহ বা হিমবাহ যদি আমি বলি বরফের নদী, তো নদী যেহেতু বয়ে চলে, এটাও বয়ে চলে, কিন্তু এটা এত ধীর যে এটা আসলে বোঝা যায় না। কিন্তু যেহেতু বরফের চলনটা আছে, সেজন্য হচ্ছে অনেকগুলো জায়গাতে বরফের বড় বড় ফাটল সৃষ্টি হয়। তো এই জায়গাগুলা পেরোতে বেশ কষ্ট হয়। আর খুম্বু আইসফল এমন একটা জায়গা, খুব সংকীর্ণ একটা জায়গা দিয়ে বিশাল একটা বরফের আমি বলবো নদী নেমে এসছে। তো সংকীর্ণ জায়গা দিয়ে কোনো কিছু নেমে আসলে ওখানের মধ্যে এমন সব হচ্ছে বলবো ভাস্কর্যের সৃষ্টি হয়েছে আর কি। মানে জাগতিক অনেক কিছুর সাথে মিল আছে, আবার এমন কিছু জিনিস আছে যেগুলো কোনো কিছুর সাথে মিল নেই। একটা অংশ আছে পপকর্ন এরিয়া, বিশাল বিশাল বরফের চাঙড়, দেখতে পপকর্নের মতো, মাশরুমের শেপের বরফ আছে, অনেক খাড়া খাড়া পিনাকল আছে। তো এইগুলো ক্রস করে যেতে হয়, কোনোটার উপর দিয়ে কোনোটাকে এড়িয়ে এভাবে এগোতে হয় আর কি। তো ইউজুয়ালি 10 এপ্রিল ওই সময়টুকুর মধ্যে খুম্বু আইসফলের রাস্তা খুলে যায়। এইবার যেটা হলো, আগের বছরগুলোতে তুষারপাত অনেক, মানে এই বছরই বলবো তুষারপাত অনেক কম হয়েছে। এই জন্য যারা আসলে রুটটা ওপেন করে, আইসফল ডক্টরস বলা হয়, ওরা রুটটা ওপেন করতে পারেন। তো আমাকে বেস ক্যাম্পে ওয়েট করতে হচ্ছিল। তো বাই দিস টাইম আমি যদিও 2টা মাউন্টেন ক্লাইম্ব করতে গেছিলাম, এভারেস্ট এবং লোৎসে, 2টা 8000 মিটার পর্বত, কিন্তু অ্যাক্লামাটাইজেশন বলে একটা ব্যাপার করতে হয়। এই যে মানে লোকে জানতে চায় কেন একটা এভারেস্ট অভিযানে 2 মাস সময় লাগে। এটা মাউন্টেন ক্লাইম্ব করতে তো এত সময় লাগার কথা না আর কি। অ্যাক্লামাটাইজেশন হচ্ছে অতি উচ্চতার সাথে শরীরকে ধীরে ধীরে খাপ খাইয়ে নেয়। তো বেস ক্যাম্পে ক্যাম্প 1 যেতে হয়, আবার ফিরতে হয়, বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1-2 আবার ফিরতে হয়, আবার ক্যাম্প 3 অবধি ক্লাইম্ব করছেন আবার নামছেন। হ্যাঁ, এটা পর্বতে একটা নিয়ম থাকে, গো হাই স্লিপ লো, তো ওটা মানতে গিয়েই এটা করতে হয়। এটা একটা প্র্যাকটিস। হ্যাঁ, এটা কাইন্ড অফ শরীরকে খাপ খাইয়ে নেওয়া অতি উচ্চতা এবং নিম্ন তাপমাত্রার সাথে। তো এই অ্যাক্লামাটাইজেশনটা ওই সময় খুম্বু আইসফলে সম্ভব হচ্ছিল না, কারণ রুটটা ওপেন হয়নি তো অতদিনে। তো আমি আবার একটু খানিকটা নিচে নেমে গেলাম, লবুচে বলে একটা গ্রাম আছে, এবং লবুচের উচ্চতা ওই গ্রামটাই 4900 মিটার উচ্চতা, এবং এর ঠিক উপরে একটা মাউন্টেন আছে লবুচে ইস্ট, 6119 মিটার বা অলমোস্ট 20,000 ফিটের মতো। তো আমি ভাবলাম যে এই সময়টুকু কাজে লাগায়, আমার অ্যাক্লামাটাইজেশনটাও যাতে হয়ে যায়, ওই জন্য আমি ওই মাউন্টেনটাও ক্লাইম্ব করি ওই সময়, 6119 মিটার। আর 3 দিন সময় লাগে ওখান থেকে, পরে আবার বেস ক্যাম্পে ফেরত আসি। তো এরপরে এসে এবার বাকি সময়টুকু রোটেশনের, অ্যাক্লামাটাইজেশন রোটেশন যেটা বলছিলাম, সেটাতে আসলে সময়টা চলে যায়। আর ফাইনালি আমি সামিট পুশের জন্য বেরোই আসলে 15 তারিখ দিবাগত রাত, 14 তারিখ রাত শেষ রাতে বা 15 তারিখ দিবাগত রাতে বেরোই। সরাসরি আমি ক্যাম্প 2 চলে যাই। এরপরে ধীরে ধীরে এগোতে এগোতে 19 তারিখে আমি হচ্ছে মাউন্ট এভারেস্টের চূড়ায় আমাদের দেশের পতাকা হাতে দাঁড়াই, সেটা নেপালের স্থানীয় সময় সকাল 8:20। আর ঠিক একদিন পরে 21শে মে বিশ্বের 4র্থ সর্বোচ্চ পর্বত মাউন্ট লোৎসে 27,900
40 ফুট উচ্চতা যেটা, সেটার চূড়ায় হচ্ছে আমি দেশের পতাকা হাতে দাঁড়াই। আর চ্যালেঞ্জের কথা বলতে গেলে খুম্বু আইসফল একটা বড় চ্যালেঞ্জ সব পর্বতারোহীর জন্যই যারা এভারেস্ট ক্লাইম্ব করেন তাদের জন্য। আর এছাড়া যদি আমি বলি আরেকটা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছি ফেরার সময়, এভারেস্ট থেকে নামার সময় তুষারঝড়ে পড়া, এবং অলমোস্ট 2.5 ঘন্টা আটকে থাকতে হয়েছিল। 2.5 ঘন্টা যাবত হচ্ছে মুখে বাতাস আর তুষারের ঝাপটা, এটা জঘন্য একটা অনুভূতি আর কি। আর আরেকটা চ্যালেঞ্জের কথা বলি যে মৃতদেহগুলোকে ফেস করা ডেথ জোনে। তো এক্সপেরিয়েন্সটা একটু পার্টিকুলারলি শুনতে চাই। ডেড বডি দেখেছেন? ওকে, হ্যাঁ। আমরা তো এটা হরহামেশাই শুনে থাকি যে ক্লাইম্ব করতে গিয়ে অনেকে মৃত্যুবরণ করেন। এইটা আমি টোটাল ডেড বডি দেখেছি 3টা পুরো অভিযানে। একটা বেস ক্যাম্পের খানিকটা উপরে হাঁটতে গিয়ে আমি আর আমার আরেক বন্ধু ছিল সচিন, ভারতের চণ্ডীগড়ে, সে চণ্ডীগড় পুলিশে কাজ করে। তো হাঁটতে গিয়ে এই ডেড বডিটা দেখি। এটার অনেকাংশই হচ্ছে হিমালয়ান গোরাক বলে এক ধরনের পাখি আছে, ওটার পেটে চলে গিয়েছে, কিন্তু কিছু অংশ ছিল হাড়গুলো বা ওটা আবার আমরা যারা ডেড বডি রিমুভ করে ওদেরকে জানাই, ওই কর্তৃপক্ষকে, ছবি তুলে এবং লোকেশন দেখেছিলেন? মানে হ্যাঁ, আমি আর সচিন, হ্যাঁ, আমরা দুজনেই দেখেছিলাম। আমরা জায়গাটার লোকেশন পিন করে ছবি তুলে ওদেরকে জানাই। কি ভয়াবহ অভিজ্ঞতা! আর বাকি যে মানে ঠিক কি ভুলের কারণে বা কি কারণে মৃত্যুটা হলো সেটা তো জানার, এইটা সাধারণত এটা বেস ক্যাম্পের ঠিক 500-600 মিটার দূরে, এবং আগে এই দিকটাই রুট ছিল, খুম্বু আইসফলের রুট। তো এইবারে যেটা হয়েছে, এই আমার আর সচিনের ধারণা এই ডেড বডিটা খুব সম্ভবত 2014 বা 15 সালে, 2014 সালে হচ্ছে খুম্বু আইসফলে একটা বড় ধরনের অ্যাভালাঞ্চ বা তুষারধস হয়। ওই সময় বেশ কিছু প্রাণহানি ঘটে। তো এটা হতে পারে তখনের, অথবা 2015 সালে আমরা জানি নেপালে একটা খুবই ডেডলি আর্থকোয়েক হয়েছিল। ওই সময় বেশ কয়েকজন হচ্ছে পর্বতারোহী, শেরপা বন্ধু, ওনারা প্রাণ হারান। তো আমার ধারণা ওই সময় বেশ কিছু ডেড বডি রিমুভ করা সম্ভব হয়নি পর্বত থেকে। এখন যেহেতু বরফ গলে গিয়েছে, হয়তো এই ডেড বডিটা ওখান থেকে আসলে ভেতর থেকে আসলে কাইন্ড অফ ভেসে উঠেছে, এরকমই বলবো। পরিবারের মানুষগুলো তো আর খুঁজেও পাননি। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর বাকি যে দুটো ডেড বডি দেখেছি সেটা এভারেস্ট ক্লাইম্ব করার সময় একটা ব্যালকনির ঠিক উপরে গিরিশিরার পাশে। যার ডেড বডি দেখেছি ও মঙ্গোলিয়ান ছিল, ওকে আমি পার্সোনালি চিনতাম, ওর ক্যাম্পে আমি গেছি, 4 দিন আগে মারা গিয়েছে। আর ওনার মৃত্যুটা কি কারণে বা কি ভুলে হয়েছে? খুব সম্ভবত হচ্ছে হয়তো এক্সস্টেড হয়ে সাপোর্ট ছাড়া ক্লাইম্ব করার চেষ্টা করছিলেন, এবং ওই সময় ওয়েদারটা খুব খারাপ ছিল, এবং হতে পারে যে আসলে এক্সস্টেড হয়ে, এটা আসলে বলাটা খুব মুশকিল। হ্যাঁ, সঠিক কারণটা, কারণ ওনারা বেশ কয়েকদিন মিসিং ছিলেন, ওনারা দুজন ছিলেন। মানে আমরা জানতে চাই এই কারণে যারা এখন আমাদেরকে শুনছেন, মানে সতর্কতার জন্য, যারা স্বপ্ন দেখছেন তাদের গাইডেন্সের জন্য। এবং আরো একটি পর্বত হচ্ছে, আরো একটি ডেড বডি, সেটা আমি একদমই এভারেস্টের চূড়ার কাছাকাছি, এবং এমন একজন এরকম করেই বসেছিল বরফে, এবং দেখেই মনে হচ্ছিল যে এখনই হয়তো কেউ বসে রেস্ট নিচ্ছে, এখনই উঠে হয়তো আবার ক্লাইম্ব করতে যাবেন আর কি। তো আমি অন্য যে বেস ক্যাম্পের যে ডেড বডি, সেটা আমি ছবি তুলেছিলাম, ওইটা বসে অন্য পারপাসেও ছিল, যে যাতে যারা ডেড বডি রিমুভ করে, আমি পিক প্রমোশন বলে একটা এজেন্সি আছে, ওরাই মূলত এটা করে থাকে। তো ওদের কাছে এটাগুলো এই ছবিগুলো পাঠানো বা জায়গাটার পিন লোকেশন পাঠানো, এটার জন্য করেছিলাম। কিন্তু এই দুটো ডেড বডির ছবি তোলার সাহস আমার হয়নি আর কি। বিভৎস অভিজ্ঞতা। আচ্ছা, এই অভিজ্ঞতাটা থেকে একটু বেরোতে চাই। যখন একদম চূড়ায় আপনি উঠলেন 19শে মে, একদম চূড়ায় যখন বাংলাদেশের পতাকা উঠছিল, আপনি সেখানে, সে অনুভূতিটা কেমন ছিল? এটা দারুণ অনুভূতি। যে কোনোখানে কেউ যখন দেশকে রিপ্রেজেন্ট করে, সেটা দেখতেও খুব ভাল লাগে। আর আমার হাত ধরে আবার 11 বছর পরে এভারেস্টের চূড়ায় আমার দেশের পতাকা উঠলো, সেটা নিঃসন্দেহে দারুণ অনুভূতি। আচ্ছা, চূড়ায় কতক্ষণ স্টে করা যায়? হ্যাঁ, এটা বাধা ধরার কোনো নিয়ম নেই আর কি, চাইলে অনেকক্ষণ থাকা যায়।
আমি পার্সোনালি 70 মিনিট ছিলেন, 70 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট ছিল। আচ্ছা, ছবিগুলো কে তুলে দেয়? ছবিগুলো যে আমার সাথে আমার ক্লাইম্বিং গাইড বীরে ছিল, বীরে তুলে দিয়েছে, বীরের ছবি আমি তুলেছি, এরকমই হয়। আচ্ছা, চমৎকার একটি অনুভূতি। আর এই চমৎকার অনুভূতিটুকু রস আস্বাদন করতে অনেক বৃহৎ অভিজ্ঞতার মধ্য দিয়েও যেতে হয়েছে, যেটা শুনলাম আপনার কাছে। খুব ভালো লাগলো এই জার্নির কথাটা শুনে। আমি তো আপনার কাছে এবারে আসতে চাই যে ভার্টিক্যাল ড্রিমার্সদেরকে নিয়ে একটু শুনতে চাই, যে ক্লাবটি সেটা নিয়ে শুনতে চাই। আমরা তো হরিজন্টালি চলাফেরা করি, এমনটা সাহসও করি না ভার্টিক্যালি চলার, তো ভার্টিক্যাল ড্রিমার্স একটু শুনতে চাই। আমরা ভার্টিক্যাল ড্রিমার্স ওই যে আগেই বললাম 2014 সালে সে আলীর গুহাতে প্ল্যানটা এক্সিকিউশন হলো। এখন কি কি অ্যাক্টিভিটি আছে? আমরা হচ্ছে রেগুলার কিছু ক্লাইম্বিং ওয়ার্কশপ করাই, বাবুর এখানে ইনস্ট্রাক্টরও ক্লাইম্বিং ওয়ার্কশপ করে বাচ্চাদেরকে করার জন্য। এছাড়া হচ্ছে আমরা বান্দরবনে, যেহেতু পাহাড়, আমাদের সাথে পাহাড়ের সম্পর্ক, ওইখানে আমরা বিভিন্ন আল্ট্রা রানিং রেস ইভেন্ট অর্গানাইজ করি, যাতে পাহাড়ে সবাই দৌড়ানোর সুযোগ পায়। এর বাইরে হচ্ছে আমরা একটা ক্লাইম্বাথন বাংলাদেশ নামে একটা ইভেন্ট করতাম, যেটা হচ্ছে ক্লাইম্বিং কম্পিটিশন। এছাড়া আমরা বিভিন্ন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্কুলের সাথে আমরা বিভিন্ন জন জড়িত আছি। ভার্টিক্যাল ড্রিমার্স বিভিন্ন সময় ওইখানে যে কোনো অকারেন্স হলো, যে কোনো স্কুলের নিড নেসেসিটি, যে কোনো কিছুর সময় ভার্টিক্যাল ড্রিমার্সে এগিয়ে যায়, এগুলো নিয়ে আছি। আমরা পাহাড় নিয়ে আছি, মাঝে মধ্যে আমরা মাউন্টেন টক, বিভিন্ন পর্বতের দিকে আনে গল্প শোনার আসর বসাই, মাঝে মধ্যে মুভি দেখার আসর বসাই, এভাবে আছি আমরা ভার্টিক্যাল ড্রিমার্স। এই যে নতুন অভিযাত্রী যারা, তাদের উদ্দেশ্যে কি কি সাজেশন থাকবে, কি কি গাইডেন্স থাকবে? আচ্ছা, মাউন্টেনিয়ারিং, এটা আমি বলি যে মাউন্টেনিয়ারিং হচ্ছে 3M এর মিশেল। তো মাউন্টেনিং করতে গেলে 3M থাকা লাগবে। নাম্বার 1 মাইন্ড লাগবে, আর নাম্বার 2 ডেফিনেটলি মাসল লাগবে। মাসল বলতে এন্ডুরেন্স, ওই দমটা লাগবে। আর লাস্টলি মানি। তো যেহেতু এটা খুব এক্সপেন্সিভ একটা স্পোর্টস, তো এই তিনটার মিশেল থাকা লাগবে। এবং মানি হচ্ছে আসলে এটা একটা বড় চ্যালেঞ্জ আর কি। মানে আমাদের দেশে এভারেস্ট আরোহণের চেয়ে হচ্ছে এভারেস্ট আরোহণের পয়সা জোগাড় করাটা, এটা আরও বড় পাহাড়, এই পাহাড় ডিঙানো আরও মুশকিল আর কি। তো সবকটার আসলে মিশেল থাকা লাগবে ডেফিনেটলি। কেউ যদি একদমই নতুন শুরু করতে চায়, তো আমাদের হিল ট্রেকস আছে, খুব ভালো প্র্যাকটিস গ্রাউন্ড আসলে হাই অল্টিটিউডে যাওয়ার আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার। তো কেউ যদি এখানে ট্র্যাক করতে করতে মনে করে যে না আমি নেক্সট লেভেলে যাওয়ার জন্য তৈরি, এরপরে দেশের বাইরে যেগুলো হাই অল্টিটিউড ট্র্যাকগুলো আছে সেগুলো দিয়ে শুরু করতে পারে। সেটা একদম বিগিনার লেভেলের ট্র্যাক যদি আমি বলি, সান্দাকফু ফালুট ট্র্যাক আছে ওয়েস্ট বেঙ্গলে, খুব অল্প পয়সায় করা যায়। আরেকটু হয়তো পয়সা হাতে থাকলে অন্নপূর্ণা বেস ক্যাম্প, এভারেস্ট বেস ক্যাম্প, এগুলো দিয়ে হাতে করে হতে পারে। এরপরে 5000 মিটার মাউন্টেন, 6000 মিটার মাউন্টেন, বা সম্ভব হলে 7000 মিটার মাউন্টেন, এইভাবে করে এগোতে পারে। আচ্ছা, একজন দর্শক আছেন, কলটা নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কে বলছেন? জি, আমার নাম হচ্ছে এনায়েত, আমি উত্তরা থেকে বলছিলাম। আচ্ছা, অনেক অনেক স্বাগত। কথা বলুন। আমি বাবর ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। জি প্লিজ। জি, আসসালামু আলাইকুম বাবর ভাই, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। আপনাকে অবশ্যই অভিনন্দন, দেশের পক্ষ থেকে আপনি আমাদের এত বড় একটা গর্ব আমাদের জন্য নিয়ে এসেছেন। আর আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হলো যে একেবারে চূড়ায় যখন উঠেছে, সেই চূড়ার ইয়েটা কতটুকু, মানে পরিমাপটা কতটুকু, এটা আসলে আমি মানে কতটুকু দৈর্ঘ্য বা প্রস্থ কতটুকু একদম সর্বোচ্চ চূড়াতে, এটা জানার একটু ইচ্ছে ছিল। আচ্ছা, এইটা একদম জায়গাটা এভারেস্টের চূড়া ফ্ল্যাট কিছু নয় আর কি। এখন যেহেতু হচ্ছে ক্লাইম্বিং সিজনে একটু ধাপধাপের মতো করা থাকে, অনেক লোকজন যাচ্ছে, ওই জন্য ধাপধাপের মতো করা থাকে। ওরকম ডায়ামিটার বলাটা মুশকিল। জায়গাটা স্লপি একটা জায়গা আসলে। তো ওখানে যেহেতু অনেক লোকজন যায়, পায়ের হচ্ছে ফুটপ্রিন্টস মানে ফুটপ্রিন্ট পড়তে পড়তে একটু ধাপধাপের মতো হয়ে আছে আর কি। তো এক্স্যাক্টলি ওইরকম ডায়ামিটার এটার ক্ষেত্রে বলাটা খুবই মুশকিল। আচ্ছা, আরো একজন দর্শক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? হ্যালো, আমি সুষমা শরীফ বলছিলাম রাজশাহী থেকে। জি, স্বাগত রূপকথা রাতে, কথা বলুন। জি, আমি
আমি বাবর ভাই এবং ফারহান ভাইকে ঈদুল আজহার শুভেচ্ছা রইল। আসলে তাদের জন্য কোনো প্রশ্ন নাই, তাদের কথা শুনতেই ভালো লাগছে, এই জন্য আসলে ফোনটা করা। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন, আর খানিকটা সময় বাকি। আচ্ছা, আজকে অভিযানের যে গল্পটা শুনলাম, যে জার্নিটা শুনলাম, একটু যদি সামারাইজ করি যে কি কি ফেজ ছিল একেবারে আপনার জার্নি যেদিন থেকে স্টার্ট হলো, প্রায় 2 মাসের যে জার্নিটা, যেটার সাথে আসলে আমরা পরিচিত ছিলাম না, যে পর্বতের সাথে খাপ খাওয়ানোর জন্য একবার আপনাকে উঠতে হচ্ছে, নামতে হচ্ছে, এরকম কি কি ধাপ আছে একেবারে পিকে গিয়ে আবার নেমে আসা পর্যন্ত? ধাপ যদি আমি ওভাবে বলি, ক্যাম্পগুলোর কথাই বলি আসলে। অ্যাক্লামাটাইজেশন যেহেতু আমি একবার বলে ফেলেছি, ওটাতে আমি আর যেতে চাই না। বেস ক্যাম্প থেকে যদি বলি, বেস ক্যাম্প থেকে চূড়া পর্যন্ত যেতে এভারেস্টের ক্ষেত্রেও 4টা ক্যাম্প হয়। এরপরে ক্যাম্প 1, 2, 3, 4, এবং ক্যাম্প মানে ওখানে হচ্ছে আমরা রাতগুলো কাটাই বেসিক্যালি। এবং ওখানে অবশ্য আগে থেকে কোনো কিছু থাকে না, তাঁবু গিয়ে তাঁবুটা ফেলতে হয়, যা প্রথমে জায়গাটা সমান করতে হয়, বরফের জায়গা, ওখানে গিয়ে তাঁবুটা পিচ করতে হয়, এরপরে সেই থাকার সুযোগটা মেলে আর কি। তো এভারেস্টের ক্ষেত্রেও ক্যাম্প 1, 2, 3, 4, আর লোৎসের ক্ষেত্রেও সেম ক্যাম্প 1, 2, 3, 4। আর যদি একটু এই পুরো পথের দুর্গমতার কথা বলি আর কি, বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1-এর রাস্তাটুকু, এটাও মানে ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ট্র্যাক আমি বলবো এই পুরো অভিযানে। আর ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2-এর রাস্তাটুকু অনেকটুকুই সমতল, এবং এটাকে বলা হয় যে ফুটবল ফিল্ডের রাস্তা, অনেকটুকুই সমতল এবং খুব বেশি উচ্চতাও নয়, 6100 থেকে 6400 মিটারে যাওয়া। ওয়েস্টার্ন কুম বলা হয় জায়গাটাকে, সেন্ট্রাল ওয়াল অফ মাউন্টেন্স, 3 দিকে বিশাল সব মাউন্টেন দিয়ে ঘেরা জায়গাটা। আর ক্যাম্প 2-এর পরে আবার আর পথ খানিকটা দুর্গম। ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3 এটা বেশ স্টিপ একটা জায়গা, এবং আমি বলবো খুম্বু আইসফলের পরে যদি আমাকে যে জায়গাটাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে ফেলেছে, সেটা ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4-এর রাস্তা। তো যদিও আমি এভারেস্টে ক্লাইম্ব করছি, কিন্তু আমার রাস্তাটুকু হচ্ছে মূলত লোৎসে নামক যে পর্বত, সেটার উপর দিয়ে, এই যে অংশটুকু বলে লোৎসে ফেস। তো এই হলো নানান ক্যাম্পগুলো। আর ক্যাম্প 4টা হচ্ছে, এটাকে আমরা সামিট ক্যাম্প বা শীর্ষারোহণ শিবির বলি আর কি এটাকে, যেখান থেকে শীর্ষে আরোহণের জন্য আমরা যাত্রা করি। আর সেটার উচ্চতা অলমোস্ট 7900 মিটার। এরপরেই 8000 মিটার থেকে হচ্ছে ডেথ জোনে শুরু হয়। ডেথ জোন মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে বডি খুবই মিনিমাল কন্ডিশনে থাকে, নতুন সেল প্রোডাকশন হয় না শরীরে, ছোটোখাটো কাজ করতেও খুব ব্যাক পেতে হয়, ধরেন জুতার ফিতে বাঁধার মতো বা ব্যাগ থেকে পানিটা বের করে খাওয়ার মতো কাজে হচ্ছে অনেক আপনাকে এফোর্ট দিতে হয় আর কি। আর সেম গোজ ফর ক্যাম্প লোৎসের জন্য, এক্স্যাক্টলি 1, 2, 3, 4। বেস ক্যাম্প থেকে ক্যাম্প 3 অবধি রাস্তা একই, শুধু এটার ক্যাম্প 4টা আলাদা, দুটোর ক্যাম্প 4 আলাদা, এইটুকুই। আমরা আজকে অ্যাডভেঞ্চারাস গল্প শুনলাম, এবং তারপরে আপনি পৌঁছে গেলেন সেই পিনাকেল, সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আপনার জীবনে এলো। ফরহান ভাইয়ের কাছে আমি একটু জানতে চাইবো যে যারা এই যে নতুন নতুন ক্লাইম্বার হওয়ার স্বপ্ন দেখছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? বাবর তো 3M বললোই, এর বাইরে আমি আরেকটা বলতে চাই, এটা হচ্ছে মানুষ হতে হবে একদম প্রথমে ভালো। আমি বলবো যে বাবর আজকে যে ক্রাউড ফান্ডিং করেছে, এতগুলা টাকা বাবর এক্সপিডিশন সফল করে আসছে, এটার পিছিয়ে কেন? কারণ একজন ভালো মানুষ বাবর আলীকে লোকে চিনে, এই জন্য বাবর আলীর ডাকে সাড়া দিয়েছে। সো আপনি যখন একটা ভালো মানুষ হবেন, আপনার পিছিয়ে মানুষও আসবে, আপনার এই এভারেস্ট সম যে পাহাড়ের পাহাড়, টাকার পাহাড়, এটাও ডিঙাতে সহযোগিতা করবে। প্লাস হচ্ছে ওর জন্য একটা পুরো টিম, ভার্টিক্যাল ড্রিমার্স, আমি ফরহান কিন্তু একলা না, আমি ভার্টিক্যাল ড্রিমার্সের একজন প্রতিনিধি। ভার্টিক্যাল ড্রিমার্সের মতো একটা পুরো টিম, একটা ইন্ডিভিজুয়াল স্পোর্টসকে আমরা নিয়ে গেছি পুরো একটা টিম স্পোর্টসের মতো অবস্থায়। এই যে এটা আমরা যখন বলছি তখন আমরা সামিট করেছি বলছি, বাবর সামিট করেনি, আমরা ভার্টিক্যাল ড্রিমার্স থেকে সামিট করিনি, আমরা চট্টগ্রাম থেকে সামিট করিনি, আমরা বাংলাদেশ থেকে করেছি, এভাবে বলছি। একজন বাবর আলী কিন্তু একজন বাবর আলী নেই, বাবর আলীকে যতজন যতভাবে সহযোগিতা করছে প্রত্যেকের কাছে পৌঁছে গেছে। একজন একটা এক্সাম্পল, আমি বলবো না যে সে একেবারে পারফেক্ট, কিন্তু সে একটা উদাহরণ হতে পারে যে কি হতে পারে। আপনি যখন একটা কথা বলি প্রায় সময়, যে আপনি যখন দ্রুত যেতে চান আপনি একা যান, আপনি যখন দীর্ঘ পথ যেতে চান তখন আপনি দলবল নিয়ে যান, তাহলে আপনার পথ চলা সহজ হয়ে যাবে। এটাই।
বাহ, চমৎকার করে বলেছেন। আর যেটা বলছিলেন যে ভালো মানুষ হওয়ার কথা, আপনাদের কথা প্রসঙ্গেই কিন্তু তখন আরও একটি প্রসঙ্গ এলো যে ক্লাইম করব, ঠিক আছে, সেই জায়গাটায় যাব, সেই জায়গাটা পরিষ্কার করব যারা চিপসের প্যাকেট ফেলেছে। তো সেখান থেকেই কিন্তু আমরা এই মানবতা বোধের পরিচয়টুকু পাই। তো কথা বলে খুবই ভালো লাগলো। এই অ্যাডভেঞ্চারাস জার্নিটা শোনার আমাদের সুযোগ হলো আমার এবং আমার দর্শকদের। তো আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এনটিভির দর্শকদের জন্য কিছু বলতে অনুরোধ জানাবো। আচ্ছা, আমি সবার জন্যই বলবো যে সবার আসলে এভারেস্ট ক্লাইম করার দরকার নেই, সেটা সম্ভবও না। তো এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন মাউন্টেন, সো ক্লাইম্ব ইউর মাউন্টেন। ওয়াও, ভাইয়া প্লিজ। আমি বলবো আমি যেমন আজকে এভারেস্ট ক্লাইম্ব না করে এখানে আছি কেন, আমার একজন বাবর আলী আছে, আপনাদেরও সবার জন্য একজন বাবর আলী আছে, বন্ধু আছে, যাকে বেছে নিন এবং মূল্যায়ন করুন, জীবনে অনেক দূরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ক্লাইম্বিং এর মধ্যে ঢুকে গেছি। বলছি থ্যাংক ইউ সো মাচ ফর ক্লাইম্বিং। খুব ভালো সময় কাটলো আমার, অ্যাডভেঞ্চারের গল্প শুনলাম। খুব ভালো থাকবেন, জীবনে আরও নতুন নতুন অ্যাডভেঞ্চার আসুক এবং যেভাবে এই সফলতাটা এসেছে সেভাবে আরও বেশি সফলতা আসুক। শুভরাত্রি আজকের মতো। শুভরাত্রি, অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের রূপকথার রাত। আমি জানি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আজকের মতো রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছে। আগামী রূপকথার রাতে আবারও দেখা হবে। খুব ভালো থাকুন। শুভরাত্রি।